যা মনে করছিলাম তাই হয়েছে, যে সামনে কিছু যে পোলাপাইন কট খাইয়ে বসে আছে পুলিশের হাতে। তো ভাই বিশ্বাস করবে না, যদি আরেকটু হয় আমি বমি করে দিব ভাই, শিওর আমি বমি করে দিব। যদি যা গ্রামের রাস্তার মধ্যে ঢুকার পর এটা কি দেখলাম আমি, ওই কই চুলকাইতেছে যে বাম পাশে দেখেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো কোনো প্ল্যানিং নেই, হুট করে বাসা থেকে বের হয়ে গেলাম যে মাওয়া ঘুরতে যাব। তো যাওয়ার আগে আমার বন্ধুকে কল দিয়ে নিয়েছি যে তুমি গাউসিয়া থাকো, আমি চলে আসব। তো ও মনে হয় এতক্ষণ দাঁড়ায় আছে, তো আমার তাড়াতাড়ি যেতে হবে। তো সকাল সকাল বাইক স্টার্ট দিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। তো আগে পরে আমি মাওয়া গিয়েছি, ওইটাও 150 সিসির বাইক নিয়ে। তো 125 সিসি দিয়ে কি সম্ভব আদৌ আমি জানি না। এটা দিয়ে মূলত ঢাকা আসা যাওয়া করা যায়, বাট এখন জানি না এটা দিয়ে আমি কি পারবো মাওয়া যেতে। তো আজকের এই ব্লগটা হতে চলেছে নরসিংদী টু মাওয়া ট্যুর। আমার বাড়ি থেকে পুরা মাওয়া যেতে লাগে 95 কিলোমিটারের মতো, মানে 100 কিলোমিটারই ধরা যেতে পারে। তাড়াতাড়ি আমার যেতে হবে গাউসিয়া, কারণ গাউসিয়া আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে কতক্ষণ ধরে। আর আমার এমনিতেও একটু লেট করে ফেলছে, এখন বাজে আনুমানিক 9টা সাড়ে 9টার মতো। তো খুব তাড়াতাড়ি নরসিংদী এসে পড়লাম। তো নরসিংদী এই জায়গায় সুন্দর ভাই ঢুকছি, বিশ্বাস করবেন না, হাতের বাম পাশে একটু তাকিয়ে দেখেন কি অবস্থা। এটা তো কিছুই না, ভিডিওর লাস্টে আরও টুইস্ট আছে, আরও দেখবেন। আর এই জেলখানার মরে গেলে আগে একটা ভয় পাইতাম, ভয়ের কি কারণ, ওই যে বাম পাশে দেখেন। তো এখন আর ভয় করে না, কারণ এখন তো ড্রাইভিং লাইসেন্স সব কিছু ওকে। গাউসিয়া এসে দেখে আমার বন্ধু এতিমের মতো দাঁড়িয়ে আছে, আর আমারই দোষ, আমি ওকে বলছি 9টা বাজে ওই জায়গায় থাকতে, কিন্তু আমি 9টা বাজে নরসিংদী থেকে বের হয়েছি। তো আস্তে আস্তে মোটামুটি 20-30 মিনিট লেট করে ফেলছি। তো ওইটা কোনো ব্যাপার না, বন্ধু রাগ করে নাই। ড্যামরা রোডে ঢুকে আমি পুরাই অবাক, কারণ আশেপাশে কি সুন্দর সিনারি, এটা দেখে পুরা মনটা জুড়িয়ে গেল। মানে কোনো গাড়ি ঘোড়ার চাপ নাই এই রোডে। আর এই রোড দিয়ে আমি ডিরেক্ট যাত্রাবাড়ি যাব, যাত্রাবাড়ি দিয়ে মাওয়া রোডে আমি উঠবো। আর আশেপাশে কি সুন্দর ফেনাযুক্ত পানি, দেখতে পুরো খুবই জোশ ছিল। এইদিকে বাসের চিপায় স্পিডিং করতে করতে আমি চলে আসলাম মাওয়া রোডে। টোল বক্সে টোল দিয়ে আবারও গন্তব্য শুরু করি আমাদের মাওয়ার পথে। এই এক্সপ্রেসওয়ের আমি লাস্ট দিকে, কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশের দেখা পাই নাই। তাই আমি লাস্ট ব্রিজে গিয়ে স্পিড আস্তে আস্তে কমিয়ে দিচ্ছিলাম, কারণ এই জায়গায় নামার পথে মানুষ অনেক জোরে রাইড করে, যার কারণে সামনে পুলিশ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এমনটা 300 ফিটে হয়। 300 ফিটে যারা সচরাচর চলাচল করেন তারা হয়তো বা দেখতে পারেন যে এই ব্যাপারটা। তো এই জায়গায় আমি যাচ্ছি, তো আমার যা মনে করছিলাম তাই হয়েছে, যে সামনে কিছু যে পোলাপাইন কট খাইয়ে বসে আছে পুলিশের হাতে। তো মামার এই জায়গায় স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি যদি এখান থেকে জোরে যেতাম তো হয়তো বা আমিও কট খাইতে পারতাম। কপাল ভালো হওয়ার কারণে বুঝে গিয়েছি আগে থেকেই। এক্সপ্রেসওয়ে থেকে আমি এক্সিট নিয়ে মাওয়া ফেরিঘাটের দিকে রওনা হলাম। তো আয়সা পড়লাম আমি মাওয়া ফেরিঘাট। তো এই জায়গায় পুরোই জনশূন্য। আর অনেকে বলতে পারেন যে এই দিনের বেলা আমি কেন আসছি। আর দিনের বেলা আসার কারণ হচ্ছে আমি আগে পরে কোনো দিন দিনের বেলা আসি নাই, আর রাতে কয়েকবার আমি আসছি, আর রাতেই হচ্ছে মাওয়ার আসল মজা। এখন বাজে 11টা, যেই এক ঠাডা মরা রৌদ্রের মধ্যে আসছি, বাইকটা এক চিপায় পার্কিং কইরা ছায়ার মধ্যে এখন বেরিয়ে পড়লাম হালকা একটা সুন্দর ভিউ এনজয় করতে। তো S23 আলট্রার একটা জুম বাড়ি না দিলে হয় না। এই ঠাডা পড়া রোডের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই জায়গার নৌকা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো আছে, আর পাশে মানুষ কি সুন্দর গোসল করতেছে। এখন গোসল করার ইচ্ছা ছিল, কিন্তু নামলেই নির্ঘাত জ্বর আসবে। তো এত কিছু বাদ দিয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো এই জায়গায় আমরা 900 টাকা দিয়ে অনেক দামাদামি করে একটা মাছ কিনেছি। কিছুদিন পরে পয়লা বৈশাখ, তাই ইলিশের দামটাই এখন তুলনামূলক বেশি। তো এই জায়গায় আমি কিছুক্ষণ ভিডিওগ্রাফি করে নিলাম। তো এই জায়গায় আমরা 2জন মানুষ আছি, 2জন মানুষের জন্য এতটুকু মাছ ইনাফ। মানে একজন 3টা পিসের বা 4টা পিসের মতো আমরা খেয়েছি। মানুষ আমরা 2জন, তাই আমাদের জন্য এতটুকু ঠিক আছে। তাই আমরা বেশি কিছু নেই নাই। আর এভাবেই খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ বেশি দেরি করেও লাভ নেই, কারণ এমনি তো দুপুরে অনেক রোদ। এই ঠাডা মরা আবারও রোদের মধ্যে বেরিয়ে গেলাম। এখন বাজে 1টার মতো। আমরা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে আবারও পাড়ি জমাই। তো আর দিনটি ছিল 12ই মার্চ। তো মার্চ ছিল মার্চ ফর গাজা। তো এই দিন আমরা ভাই বিশ্বাস করবেন না আমাদের সাথে কি হয়েছিল। তো এই মার্চ আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই, বাট এই দিন আমি ভাই বিশ্বাস করেন ভাই, যখন যাত্রাবাড়ি যাই ভাই, যাত্রাবাড়ি যাওয়ার পরে জ্যাম ঠেলতে ঠেলতে আমার জীবনের পুরা বাপদশা লেগে গেছে, আমার এই জায়গায় প্রায় আধা ঘন্টা 40 মিনিট এই যাত্রাবাড়ি মাছের আড়ত এই জায়গায় দাঁড়াই ছিলাম শুধু খালি ইউটার্ন নেওয়ার জন্য। তো অবশেষে ইউটার্ন নেওয়ার পর পুরা ফ্লাইওভারের অপোজিটে, মানে যেদিকে ঢাকার পথ ওই দিক পুরাটাই ব্লক, চিটাগাং রোড পর্যন্ত এতটুকু পরিমাণের জ্যাম, আর সবাই এই জায়গা থেকে হাঁটা শুরু করছে। এই দিনটির কথা আমিও ভুলে গেছি, যদি আমার মনে থাকতো তাহলে আমি নিজেও ওদের সাথে অংশগ্রহণ করতাম।
তো ভাই কিছু করার নাই, তো এখন যেভাবে হোক আমার যাইতে হইব। তো তাড়াতাড়ি আমি কাঁচপুর দিয়ে আবারও রওনা দিই, মানে আসছিলাম ড্যামরা দিয়ে, এখন যাচ্ছি কাঁচপুর দিয়ে। কাঁচপুর ক্রস করে এখন চলে আসলাম মদনপুর হয়ে 2500 দিয়ে তারপর নরসিংদী আমি যাব। চলে আসলাম বন্ধুর বাড়ির সামনে। তো বন্ধুকে এই জায়গায় বাজারে নামিয়ে দিয়ে আমি আস্তে ধীরে চলে যাব নরসিংদীর উদ্দেশ্যে। তো এখন আসি মূলত 2500। তো 2500 বন্ধুকে নামিয়ে দিলাম এবং বন্ধুর সাথে কিছুক্ষণ মত বিনিময় করে তারপর চলে গেলাম আমি আবারও আমার গন্তব্যে নরসিংদী। এই পুরো ট্যুরের মধ্যে সবচেয়ে অসহ্যকর জায়গাটা হচ্ছে নরসিংদীর এই জায়গাটা। মানে নরসিংদী থেকে 2500-এর যে রোডটা আছে ভাই, বিশ্বাস করবেন না, যারা এই দিক দিয়ে যাওয়া আসা করেন তারাই একমাত্র বলতে পারেন এই জায়গাটা ভাই এত দুর্গন্ধযুক্ত একটা জায়গা ভাই বিশ্বাস করবেন না, যদি আরেকটু হয় আমি বমি করে দিব ভাই, শিওর আমি বমি করে দিব যদি আরেকটু যদি রাস্তা বেশি হইতো। কি কষ্ট করে আসছি, মানে 2টা স্পট এমন পড়ে যে জায়গার মধ্যে পুরা দুর্গন্ধ। আমি একটা জিনিস বুঝি না, প্রশাসন কি করে, প্রশাসনের কাজটা কি? এগুলা রাস্তার পাশে রাখার মানে কি আমি সেটা বুঝলাম না। রাখবে এটা দূরে কোনো জায়গায় ডিসপোজ করার জন্য, এটা দূরে রাখবে, কিন্তু এই যে রাস্তার মাঝে এটা কেন, এটা বুঝলাম না। তো এইভাবে আস্তে আস্তে আমি আয়সা পড়ছি সাহেবপ্রতাপ। ওমা এটা কি কলা চত্বর? তো অবশেষে আমরা সাহেবপ্রতাপ কলা চত্বর এসে গেছি। তো কলা চত্বর ক্রস করে আমরা জেলখানার মোড়ের দিকে ঢুকলাম। তো এখন ভাই বলতে গেলে এই জায়গাটা আমার একদম অসহ্য লাগে ভাই, এই জায়গাটা একদম অসহ্য। আগে তো এত একটা জ্যাম বাঁধতো না, এখনকার দিনে এই জায়গায় যে একটা জ্যাম বাঁধে ভাই বলার বাইরে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ও ঝামেলাবিহীনভাবেই আমরা আমের বাড়িতে ফিরে আসলাম। তো আমার বন্ধু বাড়িতে চলে গিয়েছে আর আমি এদিক দিয়ে আমার বাড়ির পথে। তো যা গ্রামের রাস্তার মধ্যে ঢোকার পর এটা কি দেখলাম আমি, ওই কই চুলকাইতেছে। তো ওরা চুলকাইতে থাকুক আর আমিও আমার বাড়িতে যাই। খুবই সুন্দরভাবে আরামদায়ক একটা জার্নি সম্পন্ন হলো আজকে। তো বাড়িতে অবশেষে পৌঁছে গেলাম। পৌঁছে দেখি বাইক থেকে পুরো লিটারেলি আগুন বাড়িতেছে। তো আমার দরকার ছিল একটা ছোট ব্রেক নেওয়ার, বাট এই ব্রেকটা নাই, যার কারণে বাইকটা খুব গরম। তো আনুমানিক 200 কিলোমিটার রাইড করা হয়েছে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। সো বাই বাই।